হৃদয় জুড়ে দহন পর্ব ২ লিখেছেন মাইশা নুরাইন। কাব্যর অ্যাক্সিডেন্টের খবর শুনে সবাই দৌড়ে হাসপাতালে পৌঁছায়। ফোনে একটা উড়ো খবর পেয়েই তারা ছুটেছে, অথচ চৈতি কেমন নিষ্প্রাণ হয়ে হেলে দুলে তার রুমে প্রবেশ করে। ভেজা জামা গায়ের সাথে লেপ্টে অবস্থায় খারাপ হয়ে আছে। রুমে ঢুকে সে ধীরে সুস্থে ড্রেস চেঞ্জ করে। এতক্ষণ বৃষ্টিতে ভেজায় মাথায় বেশ যন্ত্রণা হচ্ছে। এটা তার বড় সমস্যা। পছন্দের জিনিসই সব সময় তার বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এই যেমন বৃষ্টি তার সবচেয়ে পছন্দের জিনিস, অথচ এই বৃষ্টিতে অল্প ভিজলেই সে অসুস্থ হয়ে পড়ে। মাথা যন্ত্রণা, জ্বর তাকে চেপে ধরে। আরেকটা হলো পছন্দের মানুষ যে তাকে খুবই যত্ন করে ঠকালো। রাতে তার খাওয়া হয়নি কিছুই, কিন্তু ওষুধ খেতে গেলে তো কিছু খেতে হবে তাকে। তাই সে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে যায়। সম্পূর্ণ বাড়িটাই ফাঁকা পড়ে আছে, কেউ নেই বাড়িতে। রান্নাঘরের উদ্দেশ্যে বের হলেও সে সোজা কাব্যর রুমে প্রবেশ করে। কাব্যর রুমটা এলোমেলো হয়ে আছে, যেন মস্ত বড় একটা ঘূর্ণিঝড় বয়ে গেছে রুমটাতে। চৈতি ধীরে ধীরে বিছানার কাছে যায়, তারপর হঠাৎই সেখানে শটান হয়ে শুয়ে পড়ে। বিছানায় শুয়ে পড়তেই কাব্যর পরিচিত গন্ধটা আবারও চারপাশ ঘিরে ধরে চৈতিকে। বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। খুব ঘৃণা হয় তার নিজের প্রতি। এই ঘৃণ্য লোকটা সে খুব ভালোবেসেছে, যে তার অনুভূতির বিন্দুমাত্র কদর করল না। হয়তো সেই ভুল ছিল। বুকের মাঝে জড়িয়ে ধরে রেখে দুটো প্রেমের বাণী আওড়ালেই তাকে ভালোবাসা বলে না। সে কি না সেই কয়েকটা সুন্দর কথা শুনেই বোকার মতো ভালোবেসে বসে রইল। ছোট থেকেই কাব্য ভাই বলতে চৈতি পাগল ছিল। যতদূর তার মনে পড়ে, দিদি আপুর সাথে কাব্য ভাইকে নিয়ে অনেক ঝগড়া হতো তার। দিদিপু যখন বলতো কাব্য ভাই তার, তখন সে জেদ দেখিয়ে বলতো কাব্য ভাই শুধু তার ভাই নয়, সে কাব্য ভাইকে কাউকে নিতে দিবে না। তবে শেষে দিদি আপুই জিতে যেত। সে ছোট ছিল বলে কথা। দিদি আপুর সাথে হেরে গিয়ে সে কান্না জোড়ে দিত। তখন কাব্য ভাইয়া কোলে নিয়ে আদর করলেই সে বিজয়ের হাসি দিত। ততদিনে তার একটা বিশ্বাসে পরিণত হয়েছিল। কাব্য ভাইয়া সব কিছু ফেলে তার ওই পক্ষ নিত। তবে এই প্রথমবারের মতো সে হেরে গেল। একটা অচেনা মেয়ের কাছে সে গোহারান হেরে গেল। স্বামীর ঘরে একটা সতীনের চেহারাও দেখতে হলো তাকে। একজন বউ হিসেবে সে ব্যর্থ। পারেনি নিজের স্বামীকে নিজের কাছে আঁকড়ে ধরে রাখতে। সেই তো হাত ফসকে গিয়ে অন্যের বন্ধনে আটকে গেল। চৈতি উঠে পড়ে। এই রুমটাতে দম নিতে বড্ড কষ্ট হচ্ছে তার। অথচ একসময় সবচেয়ে পছন্দের রুম ছিল এটা। আর এখন রুমটাই যে বিষাক্ত হয়ে আছে। যে রুম তার হওয়ার কথা ছিল, সেখানে তৃতীয় পক্ষের আগমন ঘটেছে। রুম তো বিষাক্ত হবেই। চৈতি বেরিয়ে পড়তে নিলে হঠাৎ তার পায়ের নিচে একটা সূক্ষ্ম কিছুর আঘাত লাগে। ব্যথা পেয়ে সে চোখ মুখ কুঁচকে নেয়। উবু হয়ে জিনিসটা হাতে তুলে নিতেই একটু অবাক হয়। কিছুক্ষণ সন্দিহান হয়ে জিনিসটার দিকেই তাকিয়ে থাকে। তারপর আর বেশি কিছু না ভেবে সেটা তার কুর্তির সাইড পকেটে ঢুকিয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে। রান্নাঘরে গিয়ে সে পাস্তা রান্নার ব্যবস্থা করছিল। সব উপকরণ দিয়ে মন মতো রান্না করছিল। রান্না যখন প্রায় শেষের পথে, তখনই হঠাৎ একটা পুরুষ কণ্ঠ তার নাম ধরে ডাকে। চৈতি চুলা নিভিয়ে বসার ঘরে যায়। মধ্যবয়স্ক একজন পুরুষ তার অপেক্ষায় রয়েছে। হয়তো তাড়াহুড়ো করে এসেছে, তাই ক্লান্তিতে হাঁপাচ্ছে। বাবা, কি হয়েছে তোমার? চৈতি, তুই ঠিক আছিস? কিছু হয়নি তো তোর? বাড়িতে কেউ এসেছিল? চৈতির দুগালে হাত রেখে ভালোভাবে মেয়েকে পর্যবেক্ষণ করেন আজলান শিকদার। চৈতি ভ্রু কুঁচকে বাবাকে বলে, কি হয়েছে বাবা? আমি ঠিক আছি একদম। তুমি হঠাৎ এভাবে বলছো কেন? সে বাবাকে টেনে এনে সোফায় বসায়। এক গ্লাস পানি নিয়ে বলে, নাও পানি খাও আগে। কিছু না বলে এমন করার কি মানে? শান্ত হও তো। আজলান সাহেব পানি খেয়ে একটু শান্ত হন। তারপর মেয়ের দিকে তাকিয়ে বলে, তুই হাসপাতালে যাসনি কেন? বাড়িতে একা রয়ে গেলি কেন? হাসপাতালে যাব কেন? কাব্যর অ্যাক্সিডেন্ট হয়েছে, খুবই খারাপ অবস্থা। তুই জানিস না? চৈতির যেন মাথার উপর বাজ পড়ে। তাকে দেখে মনে হচ্ছে যেন সে কাব্যর অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছুই জানে না।
কি বলছো কি বাবা? হ্যাঁ রে, রাস্তা দিয়ে আসার সময় কেউ তাকে গাড়ি চাপা দিতে চেয়েছিল। পাড়ার মোড়ের সুলতান সাহেব অফিস করে বাড়ি ফিরছিল। তখনই তিনি দেখতে পেয়ে বাড়িতে জানিয়েছিল উনার গাড়ি করে কাব্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চৈতি চুপ করে বসে থাকে, কিছুই বলে না, যেন কোনো এক গভীর ভাবনায় ডুবে আছে সে। কাব্যকে আবার কে মারতে চাইবে? আজই বিয়ে করলো, আবার আজই এমন অবস্থা। চৈতি কিছুই বুঝতে পারছে না। কি রে, কিসের ভাবনায় ডুবে আছিস? বাবার ডাকে চৈতি সম্মিত ফিরে পায়। হুঁ, কিছু বললে? তুই কোথায় ছিলি যখন সবাই হাসপাতালে গেল? আমি আমি একটু বাইরে ছিলাম। চল, আমার সাথে তুই এখন হাসপাতালে যাবি। এমনি সবাইকে ফেলে আমি চলে এসেছি, কিন্তু তুমি এসেই আমি ঠিক আছি কি না তা দেখছিলে কেন? আজলান সাহেবকে একটু ঘাবড়ে যেতে দেখা যায়। তিনি পকেট থেকে রুমাল বের করে কপালে লেগে থাকা ঘামটুকু মুছে নেন। তারপর মেয়ের দিকে তাকিয়ে বলেন, তেমন কিছুই না। তুই ওই শুনলাম তুই সম্পূর্ণ বাড়িতে একা, তাই আর কি। বাবার কথাটা কেমন যেন খাপছাড়া শোনা যায়। এটা তো প্রথমবার নয় যে চৈতি একা বাড়িতে রয়েছে। এর আগেও মা কাকিমা কোথাও গেলে সে একাই থেকেছে, যদিও রাতে কাব্য আর বাবা চলে এসেছে। তবুও এমন সময় তার একাকী থাকায় কোনো সমস্যা হয়নি। সুরমা কোথায় রে? ওহ, সুরমা আন্টি আজকে তাড়াতাড়ি চলে গিয়েছে। কিসের নাকি কাজ পড়ে গিয়েছিল। আমি এসে বাড়ি ফাঁকা পেয়েছি। সুরমা খালার সাথে গেইটে দেখা হয়েছিল, তখনই জরুরি কাজের দোহাই দিয়ে চলে গেল। যাহ, তুই তৈরি হয়ে আয়। না বাবা, আমি যাব না, তুমি একাই যাও। আমার একটু খারাপ লাগছে, আমি ঘুমাবো। আজলান সাহেব থমকে গিয়ে মেয়ের দিকে তাকান, অবাক হন চৈতি এমন নির্লিপ্ত দেখে। অথচ এই মেয়েকেই কি না কাব্যর জন্য পাগল ছিল। কাব্যর কিছু হলে সে কান্না করে ভাসিয়ে দিত, আর আজ সে মেয়ে এখন যেতে চাইছে না। মেয়ের উত্তরে তিনি অবাক হন ঠিকই, তবে বেশি কিছু বলেন না। দরজা ভালোভাবে আটকে দিতে বলে তিনি চলে যান। মনে মনে সিদ্ধান্ত নেন তিনি হাসপাতালে গিয়ে বাড়ির গাড়ি করে ওনার ওয়াইফ লাবণীকে পাঠিয়ে দিবেন বাসায়। তবুও মেয়েকে রাতে একা থাকতে দেওয়া যাবে না। চৈতি গভীর মনোযোগ দিয়ে কাব্যর রুমের কারবাট ঘাটাঘাটি করছে। খুবই প্রয়োজনীয় একটা জিনিস খুঁজছে সে। জিনিসটা যে তার অনেক প্রয়োজন তা তার কুচকানো ভ্রু দেখেই বোঝা যাচ্ছে। কাপড় চোপড়ের মাঝে ঘাটাঘাটি করতে গিয়ে হঠাৎ আড়াল থেকে একটা ফাইল তার চোখের সামনে পড়ে। চৈতির মুখে হাসি ফুটে ওঠে। এটাই তো সেদিন কাব্যর হাতে দেখেছিল সে। সে বিড়বিড়িয়ে বলে ওঠে, কাপড় চোপড়ের ভাঁজে কেউ এমন গুরুত্বপূর্ণ জিনিস ফেলে রাখে নাকি? ইস, কি অবহেলা, কি অযত্ন। অবশ্য সম্পর্কটাই যেখানে অবহেলায় ঘেরা, সেখানে তো সামান্য একটা কাগজই মাত্র। ফাইলটা হাতে নিয়ে চৈতির রুম থেকে বেরিয়ে আসে, সোজা নিজের রুমে চলে যায়। মাথাটা এখনো ভারী হয়ে আছে। বাবা চলে যাওয়ার পর খাওয়া আর হয়নি। এখন সে সোজা খাবার টেবিলে যায় খাবার খেতে। নিজের হাতে রান্না করা হোয়াইট ক্রিমি পাস্তাটা সে মন ভরে খেতে শুরু করে। নিজে তৈরি এই লোকটা খাবার, যেটা খেয়ে সে প্রতিবার নিজে ফিদা হয়ে যায়। প্রথমবার খেয়ে যে কেউ বলতে বাধ্য রান্নাটা সুস্বাদু হয়েছে। বাইরে থেকে একটা গাড়ির আওয়াজ পাওয়া যায়। চৈতি কৌতূহল দৃষ্টিতে দরজার দিকে তাকায়। সদর দরজা দিয়ে তখন লাবণী বেগমকে আসতে দেখা যায়। উনি এসে সোজা চৈতিকে বকা দিতে শুরু করেন। তোর কি কখনো আক্কেল জ্ঞান হবে না? কোথায় ছিলি তুই? কাব্য তোকে খুঁজতে গিয়ে অ্যাক্সিডেন্ট হলো, তার মধ্যে তোর কোনো খবর নেই। তোকে না পেয়ে আমরা এভাবেই চলে গেলাম। তখন তোর বাবার সাথেও তুই গেলি না। তুই না কাব্যকে এতটা মান্য করিস? এসব কি তবে? আহা আম্মু, বোকার মতো কথা বলছো কেন? আমি গিয়ে কি করব? ভাইয়ার বউ আছে না এখন? নাকি আমি গিয়ে একটু কান্না করলেই ভাইয়া ঠিক হয়ে যাবে? কোনটা? তুই কি এসব ভেবে বলছিস? দেখ, তুই আমার মেয়ে, কেউ না বুঝলে আমি বুঝেছি তুই কাব্যকে কতটা ভালোবাসিস। আহ মা, থামো তো, ফালতু কথা বলো না। এখন এসব ভিত্তিহীন কথার কোনো মানেই নেই। আর শোনো,
আমাকে একটা ওষুধ দাও তো, বৃষ্টিতে ভিজে প্রচুর মাথা ধরেছে, খেয়ে ঘুমাবো আমি, ডিস্টার্ব করো না আমায়। চৈতির চলে যাওয়ার পথে তিনি অবাক হয়ে তাকিয়ে থাকেন। কাব্যর এমন হঠাৎ বিয়ে করে আনা দেখে তিনি ভেবেছিলেন চৈতি হয়তো ভেঙে পড়বে, অথচ তার মেয়ে এত স্ট্রং হলো কবে থেকে। ওকে দেখেই মনেই হবে না সে কষ্ট পাচ্ছে। ডক্টর, আমাদের পেশেন্টের কি অবস্থা এখন? দেখুন, পেশেন্টের হিস্ট্রি চেক করে বুঝলাম ওনার এর আগেও একবার পায়ে আঘাত পেয়েছিল। আজলান শিকদার বলেন, জি, এর আগে একবার ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন হালকার উপর দিয়ে চলে গিয়েছিল সব। আচ্ছা, তবে এবারের অ্যাক্সিডেন্টের পর ডান পায়ের লিগামেন্টে টান পড়েছে, ফিজিওথেরাপি লাগবে হয়তো। পায়ের হাড়ে দুটো ভাঙা পড়েছে, পাশাপাশি হাতেও আঘাত আছে। বলা যায় আঘাতের পরিমাণ বিশাল। সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে ওনাকে। আমরা আপাতত ব্যান্ডেজ করে দিয়েছি। অবজারভেশনের জন্য আরও 2 দিন এখন এখানে থাকতে হবে ওনাকে। আজলান শিকদার বুঝদারের মতো মাথা নাড়ায়। পাশেই কাব্যর মা জেসমিন বেগম কান্না করছেন, আর তার পাশে কাব্যর সদ্য বিবাহিত স্ত্রী বসে আছে। মেয়েটাকে চোখের কাজল লেপটে আছে, পরনে এখনও বিয়ের শাড়িটা রয়ে গেছে। আচমকা খবর পেয়ে দৌড়ে এসেছে সবাই। মেয়েটার জন্য আজলান সাহেবের কষ্ট হয়। বেচারের মেয়ে বিয়ের পর একটা রাতও পেরোতে পারল না। স্বামীর অ্যাক্সিডেন্টের খবর শুনতে হলো তাকে। তিনি এগিয়ে গিয়ে বলেন, নিয়াহমা, তোমাকে তো বলেছিলাম লাবণীর সাথে চলে যেতে। আমি আর ভাবি আছি তো। তোমার অবস্থা ভালো নয়, তোমার বাসায় গিয়ে ফ্রেশ হওয়া উচিত। নিহারিকা নামের মেয়েটি মাথা তুলে তাকায়, মৃদু হেসে বলে, ওনার তো জ্ঞান ফিরেনি এখনও। ডাক্তার তো বলল এখন কাব্য স্টেবল আছে, শীঘ্রই জ্ঞান ফিরে আসবে। তোমার উচিত এখন বাসায় যাওয়া, জ্ঞান ফিরলে পরে এসো আবার। নিহা মাথা নেড়ে উঠে দাঁড়ায়। তাদের কথোপকথন শুনে জেসমিন বেগম অবাক হয়ে তাকিয়ে থাকেন। কথা শুনে মনে হচ্ছে আজলান সাহেব এই নিহা মেয়েটিকে আগে থেকেই চেনে। তবে পরিস্থিতি এখন এসব নিয়ে ভাবার নয়, তাই তিনি চুপ থেকে যান। নিহা হাসপাতাল থেকে বেরিয়ে পড়তেই আজলান সাহেব বসে পড়েন। কাব্যর জ্ঞান ফিরলে তারপর একটু স্বস্তি পাওয়া যাবে। এয়ারপোর্টের গেটের সামনে থেকে একটা গাড়িকে বেরিয়ে আসতে দেখা যায়। গাড়ির ভেতরে থাকা মেয়েটি বলে ওঠে, পাপা, আমরা কেন এখানে এসেছি? অবশ্যই কাজ আছে তাই, মাই ডিয়ার গার্ল। তবে এটাকে সাথে নিয়ে কেন এসেছি? তোমার কাজে এসেছো, ভালো কথা। সাথে আমাকে আর এই বেয়াদবটাকেও কেন আনলে? বাসায় তো আমরা বেশ ছিলাম। সাথে সাথেই প্যাসেঞ্জার সিট থেকে একটা গম্ভীর স্বর ভেসে আসে, আই এম নট হেয়ার উইথ ইয়োর ফাদার দিহা, আই এম হেয়ার ফর মাই উইন ওয়ার্ক। ডোন্ট সে গ্যাট এগেইন তাহু। ইউ আর হেয়ার ফর হার, ডোন্ট ইউ। যুবকটির মুখে হাসি ফুটে ওঠে। সে মুখে কিছুই বলে না। গাড়ির রিয়ার ভিউ মিররে ছেলেটির হাসি মুখটি দেখে দিহা মেয়েটি একটা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড়িয়ে বলে ওঠে, ওহ, দিস ক্রেজি ম্যান। যুবকটির কোনো প্রতিউত্তর করে না। ফোন বের করে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে। বেশ খানিকটা সময় লাগিয়ে ওপাশ থেকে ফোন রিসিভ হয়। কিছুটা মাথাল কণ্ঠে উত্তর আসে, হু দ্য হেল আর ইউ ডিস্টার্বিং মি? ডিয়ার, আম তাহু। হু ইজ তাহু? আই ডোন্ট নো এনি তাহু। কানের নিচে কয়েকটা পড়লে সব মনে পড়বে, বেয়াদব। ওপাশ থেকে আদ্রিয়ান লাফিয়ে ওঠে, চোখ কষলে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে তাহু নামটি দেখে সোজা হয়ে বসে। তোদের ওখানে দিন বলে ভুলে গেছিস, আমাদের এখানে এখন মধ্যরাত। এত রাতে ঘুমের 14টা বাজাতে আসলি কেন? ড্রাঙ্ক হয়ে ঘুমের নাম নিচ্ছিস? আম ইন বিডি ডিয়ার, কিছুক্ষণ আগেই ল্যান্ড করলাম। কি মানে কখন? কিভাবে আসলি?
আমাকে আগে বলিসনি কেন? তাহু দাঁতে দাঁত চেপে বলে, সারাদিন মেয়েদের নিয়ে ফুর্তি করতে থাকিস, তাহলে সব জানতে পারবি। এখন বল, ওই দিককার কী অবস্থা? আদ্রিয়ান মুখে কুটিল হাসি ফুটিয়ে বলে, অল ডান। আর আমার ব্যাপারটা? সিটিং বিসাইড মি। উই আর অন আওয়ার ওয়ে টু ইয়োর হাউস। ইয়াহু! আমি সব গুছিয়ে রাখছি। লাভ ইউ সো মাচ ব্রো। তাহু হেসে ফোন কাটে, তারপর নিজের মনে বলতে থাকে, সব ঠিক করে দিতে আমি এসে গেছি মাই লাভ। খুব শীঘ্রই নিজেকে তোমার হাতে ধরা দিব। ততদিন কিপ মিসিং মি মাই মুন। আগের লেখা থেকে কিছুটা চেঞ্জ করেছে লেখিকা আপু। কে নায়ক, কিভাবে কি সব জানতে পারবেন। অবশ্যই কাব্য নয়, কাব্যর মতো মানুষ কখনো নায়ক হতে পারে না। একটু রেসপন্স করবেন প্লিজ, ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আপনারা চান এই গল্পটা আরও পর্ব নিয়ে আসতে, তবে অবশ্যই কমেন্ট করে জানবেন। পর্ব 3।